सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। তাহলে জাজমেন্ট ডে গতকাল ঘোষণা হয়েছে। জাজমেন্ট ডে মানে বিচার দণ্ড প্রদানের দিন। আমরা সবাই কাঠগড়ায় দাঁড়িয়েছি। সেখানে দাঁড়িয়ে তো আমরা প্রথমেই আমাদের কাজ হচ্ছে গীতায় হাত রেখে বলা, মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া কদাপি সত্য বলিব না। আমরা তো সব রাজা হরিশ্চন্দ্র আর যুধিষ্ঠিরের ডিএনএর কম্বিনেশন। তো সেই সব বলে টলে আমাদের মহামান্য বিচারপতির কাছে আবেদন হবে, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমায়। কিন্তু হরি ইজ নট হরিপদ। হরি উইল আস্ক, হরি তো প্রশ্ন করবেন যে বাছাধন, দিন তো গেল, দিনটা কি করে গেল, কিভাবে কাটলো দিনটা। এবং সেই প্রশ্নের আমরা যে উত্তর দেব সেটা তো মোটেই সন্তোষজনক হবে না। ইট উইল বি ফার ফ্রম স্যাটিসফ্যাক্টরি। সুতরাং হরি ক্যানট সেভ আস, হরি ক্যানট পার করাফাই আস। হরিপদ পঙ্কজে আমাদের কোনো স্থান নেই। এবং আমরা যদি পার না হই, উই আর নট পার করাফাইড, দেন উই উইল বি ফ্রাইড। একেবারে কস্তুরি কাবাব, আফগানি কাবাব, মালাই কাবাব। কেন কেন ফ্রাইড, কেন এই কাবাব? কারণ জানেন নিশ্চয়ই, না জানলে জেনে নিন যে 13 মে গতকাল যে শুক্র বক্রী হয়েছে, যে শুক্র আমাদের কামনা বাসনার কারক গ্রহ, যে অশুদ্ধ স্বার্থপর অত্যাচারী আত্মসর্বস্ব কামনা বাসনার জন্য আমাদের অশুভ কর্ম সৃষ্টি হয়, সেই শুক্র গ্রহতে অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 462 ডিগ্রি সেলসিয়াস। 462 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য আমরা একদম পকোড়া ফ্রাই হতে চলেছি। তো আমাদের একটু ভালো করে দেখতে হবে যে কিভাবে, কেন আমরা এই পার করা ফ্রাইড না হয়ে পকোড়া ফ্রাইড হয়ে যাব। ভেনাস এনার্জি একেবারে পূর্ণ মাত্রায় প্রবাহ শুরু হয়ে গেছে। পৃথিবীর কাছে চলে আসে গ্রহ যখন সে বক্রগতিতে আসে। তার উপরে শুক্র এখন ইনফিরিয়ার কনজাংশনে, এবং ধীরে ধীরে সূর্যের কাছে এগোচ্ছে ভেনাস ক্যাজিমির দিকে। 3 জুন যেটা সংগঠিত হবে। তো শুক্র যে এই রেট্রোগ্রেড মোশনে গেছে, এর ক্রিয়েটিভ রিজুভিনেশনের যে পাওয়ারটা আছে, যে আমাদের পুনর্জীবন প্রদান করা, আমাদের পুনরুজ্জীবিত করা, আমাদের রিঅ্যানিমেট করা, আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করা, এই দিকটা যেরকম শুক্রের মধ্যে আছে, এই শুক্রের এনার্জির মধ্যে, আবার এই শুক্র কিন্তু ভয়াবহ ওই 462 ডিগ্রি সেলসিয়াসের ফলাফলও দেবে, এবং অধিকাংশ মানুষ সেটাই পাবে। কারণ অধিকাংশ মানুষের কামনা বাসনার জায়গা মনের ভাবের মধ্যে চরম ভোগলিপ্সা, চরম স্বার্থপরতা, চরম উদারতার অভাব এবং আত্মসর্বস্ব ভাব।
এবং এই শুক্রের ফল যে কতটা ভয়াবহ হতে পারে সেটা তো আমরা শুধু বলে পার পাবো না, আমাদের দৃষ্টান্ত দেখতে হবে। উই হ্যাভ টু লুক অ্যাট প্রিসিডেন্স। তো শুক্র যেরকম বক্রগতিতে গিয়েছে সেরকম আমরাও একটু পশ্চাৎমুখী, পশ্চাৎগামী হই, একটু ইতিহাসের পাতা 2-4 পাতা উল্টাই। 18ই অগস্ট 2007, 18th অগস্ট 2007, সিংহ রাশিতে মঘা নক্ষত্রের প্রথম পাদ, রবি 1 ডিগ্রিতে, বক্রী শুক্র 47 মিনিটে, অর্থাৎ 53 মিনিটের পার্থক্য, অর্থাৎ ভেরি স্ট্রং কাজিমি। এইরকমই কাজিমি কিন্তু আমরা 2020-তে পাবো। এরকম কাজিমি বহু হয়, আমরা 2020-তেও এরকম এই 50-53 মিনিটের কাজিমি পাচ্ছি। এই জন্য এই বছরটাকে নির্বাচন করলাম, এবং এই বছরে যেহেতু শুক্রের ভয়াবহ রূপটাকে আমরা দেখেছি, কাজিমির যে ভয়াবহ ফলাফল। এবার এই 18ই অগস্ট 2007 সিংহ রাশিতে মঘা নক্ষত্রের প্রথম পাদে যখন শুক্রের এই বক্রগতিতে গিয়ে কাজিমি হলো, তার ঠিক 1 মাস 2-3 দিন পরে 21শে সেপ্টেম্বর 2007, 21 সেপ্টেম্বর 2007 মৃত্যু হলো রিজানুর রহমানের। এবং ওই দিনে, ওই সময় শুক্র মার্গী গতিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করেছিল 3য় পাদে কর্কট রাশিতে। এবার এই সিংহ রাশিতে বক্রগতিটা হয়েছে এবং কাজিমিটা সংগঠিত হয়েছে। কালপুরুষের ফিফথ একেবারেই প্রেম প্রণয়ের জায়গা, প্রারব্ধের জায়গা, এবং শুক্র হচ্ছে আমাদের সেই প্রেম প্রণয় সম্পর্কের কারক গ্রহ। তো ওখানে ওই সিংহ রাশিতে ওটা ফুল সিগনিফিকেন্সটা, পোটেনশিয়াল পেয়ে গেছে। এবং এই মঘা আর অশ্লেষা, এই দুটো সাংঘাতিক গণ্ডন্ত নক্ষত্র, মানে ভেরি হেভি কার্মিক কন্টেন্ট। তো 2007-এ যখন এইরকম 50-53 মিনিটের দূরত্বে শুক্র বক্রী থাকাকালীন এইরকম পাওয়ারফুল ইনার কনজাংশন রেট্রোগ্রেড ভিনাসের ভিনাস কাজিমি হয়, তখন কিন্তু এরকম ভয়াবহ একটা মৃত্যু হয়েছিল। এবং এই 2020-তে যে ভেনাস রেট্রোগ্রেড হয়েছে, এই 2020-র ভেনাস রেট্রোগ্রেডের একটা অন্য মাত্রার পাওয়ার আছে, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। গ্রহরা একটা নির্দিষ্ট পথে চলে এবং তাদের পথ চলাটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে। রবি সৌরমণ্ডলের কেন্দ্রে আছে, ইজ দ্য সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, সান ইজ দ্য কিং, সে রাজা। তো রাজা হলে তো শুধু হবে না, রাজার তো একটা রাজত্ব হতে হবে।
রাজা তো মাস্ট হ্যাভ সার্টেন পজেশনস, স্থাবর অস্থাবর সম্পত্তি থাকতে হবে, এবং রাজত্বটাই তো তার মেন। তো এই রাজার যে রাজত্বটা হচ্ছে আমাদের পৃথিবীর দুটো ভৌগোলিক রেখা। উত্তরে কর্কট ক্রান্তি, ট্রপিক অফ ক্যান্সার, আর দক্ষিণে মকর ক্রান্তি, ট্রপিক অফ ক্যাপ্রিকন। মাঝখানে পৃথিবীকে দুটো গোলার্ধে, দুটো হেমিস্ফিয়ারে বিভক্ত করছে বিষুব রেখা, দ্য ইকুয়েটার অ্যাট 0 ডিগ্রিজ। ট্রপিক অফ ক্যান্সার 23 ডিগ্রিজ নর্থ, ট্রপিক অফ ক্যাপ্রিকন 23 ডিগ্রিজ সাউথ। পৃথিবীর সঙ্গে সূর্যের সবসময় যে কৌণিক সম্পর্কটা থাকে, দ্য অ্যাঙ্গুলার রিলেশনশিপ অফ দ্য আর্থ অ্যান্ড দ্য মুন, সেই অ্যাঙ্গেলের হায়েস্ট অ্যাঙ্গেল হচ্ছে সেই 23 ডিগ্রি 23 ডিগ্রিজ। সুতরাং এটাই হচ্ছে রাজার রাজত্বের গণ্ডি বা সীমারেখা। অর্থাৎ আমরা যখন পৃথিবী সাপেক্ষে দেখব, হরোস্কোপে জন্মছকে আমরা যে ডিগ্রিগুলো দেখি সেগুলো কিন্তু সেলেস্টিয়াল লঙ্গিটিউড, যে আকাশে জোডিয়াকে কালপুরুষের জন্মছকে গ্রহদের কক্ষপথ সাপেক্ষে, কক্ষপথের প্রেক্ষিতে গ্রহরা কোথায় আছে। কিন্তু পৃথিবীর উপর, পৃথিবীর যে ল্যাটিটিউড আছে, যে অক্ষাংশগুলো আছে, কলকাতা যেরকম 22 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, সেরকম পৃথিবীর ল্যাটিটিউড সাপেক্ষে গ্রহরা কোথায় আছে। কারণ পৃথিবীর সঙ্গে যখন আমরা সূর্যের সম্পর্কটাকে বোঝার চেষ্টা করব, তখন পৃথিবী সাপেক্ষে উত্তরের প্রান্তিক ক্ষেত্র আর দক্ষিণের প্রান্তিক ক্ষেত্রটা আমাদের জানতে হবে, সেই 23 ডিগ্রি নর্থ আর 23 ডিগ্রি সাউথ। গ্রহরাও এই পৃথিবী সাপেক্ষে 23 ডিগ্রি নর্থ অর্থাৎ কর্কট ক্রান্তি আর 23 ডিগ্রি সাউথ অর্থাৎ মকর ক্রান্তি, এই দুটো সীমারেখার মধ্যে আবদ্ধ থাকে। তাদের গতিবিধি, তাদের মুভমেন্ট with reference to the terrestrial latitude। হরোস্কোপে যে ডিগ্রিগুলো দেখেন সেগুলো সেলেস্টিয়াল লঙ্গিটিউড, কিন্তু টেরেস্ট্রিয়াল ল্যাটিটিউড সাপেক্ষে রাজার রাজত্ব হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন। এবার এই রাজার রাজত্বকে উল্লঙ্ঘন করে, ব্রেকিং দ্য রুলস, নিয়ম ভেঙে গ্রহরা প্রায়শই ওই সীমারেখার বাইরে চলে যায়। তখন তাদের বলা হয় আউট অফ বাউন্ডস প্ল্যানেটস। এবং এই গ্রহদের গতিবিধি নিয়ে পাশ্চাত্য দেশের জ্যোতিষীরা প্রভূত গবেষণা করেছে এবং এটা তাদেরই চর্চার বিষয়। ইট ইজ দেয়ার বেবি। এখন আমাদের এই যে ঋতু পরিবর্তন হয়, শীত গ্রীষ্ম, সেটা তো ওই
জোডিয়াক আমাদের মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি দিয়ে, এই জন্য এই যে চারটে চর রাশি, ঋতু পরিবর্তন, আমাদের জীবনেরও ঋতু পরিবর্তন হয়। এবং মকরে যেই ভয়ঙ্কর শনি বৃহস্পতির অবস্থান, তো মানব জাতির সার্বিক অস্তিত্বের ঋতু পরিবর্তন হচ্ছে। তো শনি একমাত্র গ্রহ যে রাজার আদেশকে অমান্য করে না, এই জন্য স্যাটার্ন হচ্ছে ডিসিপ্লিনের, অনুশাসনের গ্রহ। আর সবচেয়ে বেয়াদব হচ্ছে চন্দ্র। মনের তো কোনো কন্ট্রোল নেই, মন তো যাচ্ছে তাই কেলেঙ্কারি করতে থাকে। এবং যখন গ্রহরা এইরকম নিয়ম ভঙ্গ করে, যখন তাদের মধ্যে এরকম একটা বিচ্যুতি, একটা ডিভিয়েশন দেখা যায়, তখন তারা কিন্তু যথেষ্ট অসুবিধাজনক হয়ে যায়। ব্যক্তিগত জন্মছকে যখন আমরা, কেউ তো সেসব দেখে না, তখন তো টোকাটুকির জামানা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ব্যক্তিগত জন্মছকে যখন আমরা কোনো গ্রহর টেরেস্ট্রিয়াল ল্যাটিটিউড, যেটাকে ডিক্লাইনেশন বলে, সেটাকে যখন আমরা স্টাডি করি, তখন তার তাৎপর্য কিন্তু অনেক রকম হতে পারে। সেই গ্রহ অত্যন্ত বিপজ্জনক হতে পারে, বেপরোয়া হতে পারে, মানুষকে অপরাধী করতে পারে। আবার সেই গ্রহ মানুষের মধ্যে একটা সাংঘাতিক প্রতিভা, জিনিয়াস প্রদান করতে পারে। সেই গ্রহ মানুষকে অবশ্যই একটু আলাদা, আউট অফ দ্য বক্স, পৃথক, ডিফারেন্ট একটা চারিত্রিক গঠন দেয়। সেখানে তার মধ্যে অনেক স্পিরিচুয়াল স্ফুরণও হতে পারে, আবার খুব এক্সেন্ট্রিক, আনরুলি, সে ক্রিমিনাল হতে পারে, সে জিনিয়াস হতে পারে, তার আচার আচরণ খুব অদ্ভুত, অড বিহেভিয়ার, আবার তার মধ্যে সাংঘাতিক আউটস্ট্যান্ডিং কোয়ালিটিসও থাকতে পারে। যেরকম অ্যালবার্ট আইনস্টাইন, যেরকম চার্লি চ্যাপলিন, যেরকম ওয়াল্ট ডিসনি, যেরকম ডোনাল্ড ট্রাম্প, যেরকম লুই পাস্তুর, যেরকম অ্যামি ওয়াইনহাউস, যেরকম রুপার্ট মুরডশ, যেরকম ব্রুস লি, এরা সকলেই, এদের মধ্যে কিছু না কিছু অভিনব অনন্য বিষয় ছিল। তো স্বাভাবিক অভিব্যক্তি, নর্মাল এক্সপ্রেশন থেকে যখনই গ্রহ সরে যাবে, ডিভিয়েট করবে, তখনই কিন্তু একটা অতিরঞ্জিত, এক্সাজারেটেড, অস্বাভাবিক, আনইউজুয়াল, আনকনভেনশনাল রেজাল্ট দেখা যাবে অতি অবশ্যই। সে খুব ইন্সপায়ার্ড হতে পারে। এই আউট অফ বাউন্ডস প্ল্যানেট মানুষকে ইন্সপায়ার্ড করতে পারে, মানুষকে খুব ইনভেন্টিভ করতে পারে, মানুষকে খুব অরিজিনাল করতে পারে, মানুষ ভিশনারি হতে পারে। আবার তার মধ্যে সাংঘাতিক ললেস, ক্রিমিনাল, আনরুলি নেচার হতে পারে, কিন্তু বেসিক্যালি আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য হার্ড,
আর 10টা মানুষের মতো সে হবে না। তার গঠনটা, তার একটা ইউনিক ডিএনএ প্যাটার্ন থাকবে। বাট এই যে পরিস্থিতিটা, আমাদের এই শুক্র গ্রহ যে বক্রগতিতে গেল 13ই মে, 3rd এপ্রিল থেকে শুক্র আউট অফ বাউন্ডস হতে শুরু করেছে। থার্ড এপ্রিল ছিল 23°50'। 5th মে ছিল 27°40'। 13ই মে যেদিন বকরি হলো গতকাল, শুক্রের ডিক্লিনেশন ছিল 27°22'। এবং 31শে মে গিয়ে 23°39' গিয়ে ঠেকবে, তারপর নামতে থাকবে। তাহলে 3rd এপ্রিল থেকে কিন্তু শুক্র আউট অফ বাউন্ডস হয়ে গেছে, এবং এই আউট অফ বাউন্ডসের পিক, হায়েস্ট সর্বোচ্চ ল্যাটিটিউড ডিক্লিনেশন সে পেয়েছে 5ই মে, এবং তারপর থেকে সে আস্তে আস্তে নামছে। কিন্তু এখনো সে এমন কিছুই নামেনি। 27°23', মানে 23°-র চেয়ে 4° বেশি। সুতরাং শুক্র রেট্রোগ্রেড ভিনাস ইজ অলসো হাইলি আউট অফ বাউন্ডস, এবং এই জন্য এই শুক্র কিন্তু বহু মানুষের মধ্যে, অধিকাংশ মানুষের মধ্যে ওই ললেস, বিশৃঙ্খলার মানসিকতা, বিকৃত কামনা বাসনার মানসিকতা এবং অপরাধ করার মানসিকতা, ঈর্ষাপরায়ণতা সাংঘাতিক। ভেনাস ক্যান বি এক্সট্রিমলি জেলাস অ্যান্ড এনভিয়াস, যেটা আমরা অ্যাফ্রোদিতের কেসে পেয়েছি। এবং নানান অ্যাফ্রোদিতে তো এই ভেনাস তো একটা জায়গায় গডেস অফ প্রস্টিটিউশনও ছিল। সুতরাং নানান রকম নেগেটিভ দিক এই আউট অফ বাউন্ডস হয়ে যাওয়ার কারণে, এবং এই আউট অফ বাউন্ডস দীর্ঘদিন 3rd এপ্রিল থেকে চলছে, এবং এই আউট অফ বাউন্ডসটা 31st মে অবধি চলবে। অর্থাৎ বক্রগতিতে থাকাকালীন মোটামুটি 16-17 দিন। সুতরাং এই বক্রগতির আউট অফ বাউন্ডস ভেনাস কিন্তু যেরকম ক্রিয়েটিভ রিজুভিনেশন, একদিকে ওই জিনিয়াস, একদিকে ওই আনকনভেনশনাল আইনস্টাইনের মতো ডিসকভারি, করোনা ভাইরাসের যদি কোনো ভ্যাকসিন, ওষুধের সম্ভাবনা থাকে, তাহলে এই ভেনাস রেট্রো আউট অফ বাউন্ডসই কিন্তু সেটাকে এনে দেবে আমাদের কাছে। এবার সেটা আসার জন্য মোটামুটি এই রেট্রো পিরিয়ড থেকে আরও 2-3 মাসের তো মিনিমাম টাইম লাগবেই, যে একটা কোনো সংবাদ পেতে, সাম রে অফ হোপ।
তার সঙ্গে যে নেগেটিভ সাইডটা, যে কারণে এত মেডিটেশন, এত শুদ্ধ বিশুদ্ধ মনন চিন্তনের কথা এতবার বলছি। কারণ আগেও ভিডিওতে আলোচনা করেছি যে ভেনাস কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্ল্যানেট, কারণ ভেনাসই হচ্ছে জলতত্ত্ব এবং আমাদের শরীর হচ্ছে 70% জল। আমরা যে জন্মগ্রহণ করছি, আমাদের যে পৃথিবীতে আসা, এটা কিন্তু ওই ভেনাসের কারণেই। তো শুক্র যে আমাদের এন্টায়ার এক্সিস্টেন্সের একটা প্রাইম ইনফ্লুয়েন্স, সেই প্রাইম ইনফ্লুয়েন্সটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সমস্ত জীবন ছারখার, কোনো দিকে কোনো কিছু সুরাহা হবে না। আর এই প্রাইম ইনফ্লুয়েন্স যদি সঠিক থাকে তাহলে সমস্ত জীবন সঠিক থাকবে এবং কোনো সমস্যা হলেও দ্যাট উইল বি অ্যাড্রেসড। এই জন্য বলেছি যে পাগলের প্রলাপের মতো অংজুংসা 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 করে যান। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই অংজুংসাটা করা। এবার কথা হচ্ছে যেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব, অত্যন্ত অপ্রিয় একটা বিষয়, একেবারেই আলোচনার যোগ্য নয়, কিন্তু সেটা করা দরকার। কারণ খুব মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে দেখুন, জ্যোতিষীরা তো করোনা নিয়ে কিছু বলতে পারেননি। 2020 আগে 2019-এর শেষ ভাগে ওই সেপ্টেম্বর অক্টোবর থেকে 2020 বিস্ফল রাশিফল বলা শুরু করেছিলেন। তখন সব জ্যোতিষীরাই বলেছিলেন যে 2020-তে তো অতি অবশ্যই স্বর্গরাজ্য থেকে অপ্সরা সব দলে দলে মর্তে নেমে আসবে। এখন সেখানে তো করোনা এসে গেছে, অপ্সরার পরিবর্তে তারকার শূর্পণখা এসে গেছে। ওই করোনার মতো সব ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে মিউটেশন হয়ে গেছে, অপ্সরারা সব তারকা রাক্ষসী আর শূর্পণখা হয়ে গেছে। এখন মহা সমস্যা। তাহলে এখন কি করা যায় এই সমস্যার? হোয়াট ইজ দ্য সমাধান? সমাধান হচ্ছে এদিক ওদিক তাকাও, অন্যরা কে কি বলছে শুনে নাও, তারপর কিছুদিন পরে সেটাকে একটু সামান্য এদিক ওদিক নুন চিনি মশলা ফোড়ন বদলে সেটাকে নিজের বক্তব্য বলে উপস্থাপনা করো। এখন এই অভ্যাসগুলো সব জ্যোতিষীদের টিভির পর্দায় বহুদিনের পুরনো অভ্যাস। ওল্ড হ্যাবিটস ডাই হার্ড না, পুরনো অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো এই অভ্যাসটা বজায় রাখলে চলবে না, কারণ সোশ্যাল মিডিয়াতে তো এভরিথিং ইজ অন রেকর্ড। আপনি আগে বলেছেন কি বলেননি, আমি আগে বলেছি, আমি আজকে বললেই হলো না যে আমি অমুক কথাটা তমুক দিনে তমুক মাসে বলেছিলাম, সেটা তো রেকর্ড থাকবে। সোশ্যাল মিডিয়াতে তো এভরিথিং ইজ অন রেকর্ড। তো এই একটা সমস্যা বড় আকার ধারণ করেছে। কারণ দেখুন, প্রেডিকশনটা, ভবিষ্যৎবাণীটা অনেকটা বিজ্ঞানের আবিষ্কারের মতো। যে প্রথমে আবিষ্কার করলো ক্রেডিটটা তারই। মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করেছেন, এখন আমরা সবাই জানি, তা আমরা সবাই বলি যে মাধ্যাকর্ষণ শক্তি আমরা আবিষ্কার করেছি, করে বললে তো হবে না।
ওটা একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ থাকে। এবং জ্যোতিষ শাস্ত্রটা শুধু শাস্ত্র অধ্যয়ন করে পুঁথিগত বিদ্যা নয়, ইট ইজ রিয়েলাইজেশন অফ লাইফ, এটা একটা সাধনা। যে ছাত্র বা ছাত্রী পরীক্ষার হলে টুকছে, সেটুকে পাশ করতে পারে, অবশ্যই সেটুকে পাশ করবে, কিন্তু সে ডিস্টিংশন পাবে না। এখন সমস্যা হয়ে গেছে আমাদের এই যুগে, তো মিথ্যাচারিতা, বহুচারিতা, ভণ্ডামি, এগুলো তো এখন চারিত্রিক গুণ হয়েছে না। যে যত ভণ্ড, যে যত মিথ্যাবাদী, সে তত জনপ্রিয়, তার তত নাম যশ। তো এই ভণ্ডামিতে ওই যে রবীন্দ্র চেতনাটা বিকৃত হয়ে গেছে। রবীন্দ্রনাথ কি বলেছিলেন? রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমি কান পেতে রই আপন হৃদয় গহন দ্বারে। আমি কান পেতে রই আপন হৃদয় গহন দ্বারে। আপন হৃদয় গহন দ্বারে এটা বাদ চলে গেছে। আমি কান পেতে রই, কে কি বলছি সেটা শুনে নিয়ে এবার সেখানেও ওই ডিএনএ সিকোয়েন্সটা চেঞ্জ করে একটু এদিক ওদিক করে আমি আমার মতো করে বলে দিলাম। এবার আমার যারা দর্শক, তারা ভাবছে এই কথাটা আমারই মুখ নিঃসৃত বাণী। কিন্তু সোশ্যাল মিডিয়ার বৈশিষ্ট্য তো অন্যরকম। সোশ্যাল মিডিয়াতে তো মানুষ সকলেরটাই দেখছেন এবং ফলো করছেন এবং নোট করছেন যে কে কি কবে বলল। সেখানে তো আমি যদি বলি আমি এই কথাটা আমি বলেছি, তার তো সাক্ষ্য প্রমাণ লাগবে। এবং আমি বলেছি যে আপনাদের জীবনে, সংসারে সব স্বর্গরাজ্য থেকে অপ্সরারা আসবেন, সেখানে আপনারা শ্রীমতী তারকা আর শ্রীমতী সুপর্ণখাকে পেলেন। তারপর তো আমার বললে চলবে না, বললে তো আপনারা মানবেন না যে তার ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে, করোনার মতো মিউটেশন হয়ে গেছে। কিন্তু এখানেও দেখুন এতটাই আমরা দোকান কাটা বেহায়া হয়ে গেছি যে আমাদের এটা বলতেও কোনো অসুবিধা নেই যে আমি বলেছিলাম যে আমি দেখতে পাচ্ছি স্বর্গরাজ্য থেকে অপ্সরারা আসছেন আপনার সংসারে 2020-তে। কিন্তু এলো মিস তারকা আর মিস সুপর্ণখা, আর তারা আসার পর আমি আবার সেটাকে সম্পূর্ণ অম্লান বদনে ইগনোর করে, উপেক্ষা করে বলছি যে হ্যাঁ আমি তো বলেছিলাম যে আপনাদের সব তারকা রাক্ষসী আর সুপর্ণখা এসে বিব্রত করবে। এই নিয়ে এখন একটা সোশ্যাল মিডিয়াতে খুব হইচই শুরু হয়ে গেছে। হইচই হওয়াটাই স্বাভাবিক, কারণ সোশ্যাল মিডিয়া তো সাবজেক্ট টু ভেরি স্ট্রং ভেরিফিকেশন। ওই কান পেতে রই, এটা ওটা এদিক ওদিক আর চোখে দেখে নিলাম, টেরিয়ে এদিক ওদিক তাকিয়ে নিলাম, কে কি বলছে শুনে নিলাম, দেখে নিলাম, তারপর সেটা নিজের করে বললাম, সেটা তো সোশ্যাল মিডিয়াতে চলবে না। সেই জন্য সমস্যা। তো এখন এইসব ক্ষুদ্র বিকৃত মানসিকতার যে সমস্যাগুলো, এগুলো একেবারেই বাঞ্ছনীয় নয়, ইজ নট at all welcome during these times.
সুতরাং যারা এই সমস্ত করছেন তাদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো যে নিজেদের মতো করে চিন্তাভাবনা করুন, নিজেদের মতো করে জ্যোতিষ করুন। আর যদি কান পেতে থাকতেই হয় তাহলে রবীন্দ্রনাথ কবিগুরু যেটা বলেছেন, আপন হৃদয় গহন দ্বারে কানটাই পাতুন। ওখানে কানটা পাতলে সত্যি রিয়েলাইজেশন অফ লাইফ হবে, জ্যোতিষটা একটা সাধনায় পরিণত হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা আনন্দ।